আজকে পার্সেন্টেজের টাইপ 5 আলোচনা করব। এখানে আলোচিত বিষয় হবে ইনকাম, সেভিংস এবং এক্সপেন্ডিচার, অর্থাৎ আয়, সঞ্চয় এবং খরচ। দেখো প্রথম কোশ্চেন, দেখো এটি হচ্ছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023 সালে কোশ্চেন, যে কত টাকার 60% 90 টাকার 83.13% সমান। ইংলিশের কোশ্চেনটা দেখে নাও, যে 60% অফ হোয়াট অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু 83.1/3% অফ 90। দেখো কীভাবে করবো, একদম সিম্পল কোশ্চেন। যে ধরলাম টাকার পরিমাণ এক্স, ঠিক আছে, ধরলাম টাকার পরিমাণ এক্স, তাহলে এক্সের 60% এটা হচ্ছে 90-এর 83.1/3% সমান। ওকে, তো আমরা এই পার্সেন্টেজগুলো ভেঙে নিই। 60% সমান হচ্ছিল 60/100, ক্যালকুলেশন করলে 3/5, আর 83.1/3% হবে 250/300, তার মানে এটা ক্যালকুলেশন করলে হবে 5/6। ওকে, তো এক্স গুণ 60% মানে 3/5, এটার সঙ্গে 90 গুণ এটা হচ্ছে 5/6 সমান হবে। তাহলে এক্সের কত ভ্যালু হবে, আমরা যদি কাটাকাটি করি 6 দিয়ে কাটলাম 6 15 90, 3 দিয়ে কাটলাম 3 5 15, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স সমান 125। তাহলে আমাদের অ্যান্সারটা হবে অপশন নম্বর ডি, সঠিক উত্তর। এটা কোশ্চেন নম্বর 1। দেখো নেক্সট কোশ্চেন, যে এটি কেপি কনস্টেবল প্রিলিমস 2023 সালে কোশ্চেন, যে রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, যে শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম। ঠিক আছে, এখানে ইংলিশের কোশ্চেনটা একই টাইপে বলা আছে। ঠিক, দেখো শুরু করি। যে অঙ্কটা যদি লিখে করি, যে কীভাবে করবো, যে এখানে লিখলাম রাম, এখানে লিখলাম শ্যাম। ওকে, দেখো 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5। তো রামের আয় শ্যামের চেয়ে, শ্যামের আয় অপেক্ষা এত পার্সেন্ট বেশি, তাহলে শ্যামের আয় যদি 5 হয় তাহলে রামের আয় 1 বেশি, তাহলে রামের আয় হবে 6। ওকে, তাহলে বলছে শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম। তাহলে শ্যামের যে আয়, তাই না, এটা রামের আয় অপেক্ষা কত কম, 1 কম, তাহলে 1 কম কাটবো 6-এর উপর, এটা ক্যালকুলেশন করলে পার্সেন্টেজ এটা আসবে 16.23%। ওকে, তাহলে আমাদের অপশন নম্বর এ হবে সঠিক উত্তর। দেখো এই অঙ্কটা একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায়। কীভাবে করবো দেখো, যে এখানে 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5। যদি এরকম অঙ্ক থাকে যে বেশি বলেছে, তার মানে এখানে প্লাস করবো, বেশি বললে প্লাস করব, আর কোনো কিছু দেখার দোকানে বেশি বলা মানে প্লাস, তাহলে 1 আর 5 আর 1 যোগ করলে 6, এটা পার্সেন্টেজ করে দেবো, এটা হবে আমাদের সঠিক উত্তর 16.23%। ওকে, এটা আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে, এ এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম এবং বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম। এ এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম হিসাব করে। এটা এক্সারসাইজ এসআই 2018 সালে কোশ্চেন। ওকে, দেখো যে এ আর বি লিখলাম, যে 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5, যে এ এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম, তাহলে বি এর বেতন যদি 5 হয় তাহলে এর বেতন হবে 4। আর বি আর সি এর বেতনের তুলনা দেখো, যে বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম, তাহলে সি এর বেতন যদি 5 হয় তাহলে বি এর বেতন হবে 4। এই দু জায়গায় বিকে সমান করে দেবো। কীভাবে সমান করবো,
একে 4 দিয়ে গুণ করো তাহলে 16/20, একে 5 দিয়ে গুণ করো তাহলে 20/25। তাহলে আমরা পাচ্ছি A/B/C সমান কত পাচ্ছি 16/20/25। বলছে এ এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম। এটা এ এর বেতন কত 16, সি এর বেতন 25, কত কম বলো 9। তার মানে এটা হবে 9/16 মাল্টিপ্লাই 100%। তার মানে 9 কম 16, বোঝা গেল? 25 থেকে 9 কম। তাহলে এটা ক্যালকুলেশন করলে 9/25। দেখো অপশনটা এরকম যে এ এর বেতন সি এর বেতনের তুলনায়, সরি এ এর বেতন কার তুলনায় সি এর বেতনের তুলনায় বলছে কত শতাংশ কম। তাহলে এর বেতন কত 16, সি এর বেতন 25, কার তুলনায় কম, এটা হচ্ছে এরকম হয় বিষয়টা। এর বেতন কত, এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম, তাহলে 9 কম কার তুলনায় সি এর তুলনায়, সি এর মান কত 25, তাহলে মাল্টিপ্লাই 100%। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 36%। ওকে, অপশন নাম্বার ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে যে এক ব্যক্তি তার আয়ের 2/3 ভাগ খরচ করে, যদি তার আয় 14% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 20% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয়ের শতকরা বৃদ্ধি কত হবে। অপশন দেওয়া আছে এরকম 4টে, ঠিক আছে। দেখো আমরা জানি যে ইনকাম, ঠিক আছে, কোনো ব্যক্তি যে ইনকাম করে সেই ইনকামের মানটা হবে যতটা সেভিংস করে প্লাস যতটা এক্সপেন্ডিচার করে, দাদা তার সঙ্গে সমান হবে। তো এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি I=S + E। কি বলছে দেখো, এক ব্যক্তি তার আয়ের 2/3 ভাগ খরচ করে। ওকে, ধরলাম তার এক ব্যক্তির ইনকাম হচ্ছে 300 টাকা, ঠিক আছে। 300-র 2/3 মানে কত 200 টাকা। 200 টাকা সে খরচ করছে, তাহলে সেভ করছে কত টাকা, নিশ্চয়ই 100 টাকা সে সেভ করছে। যদি তার আয় 14% বৃদ্ধি পায়, ধরলাম তার আয় 14% বাড়লো, তাই না। তাহলে তার আয় 14% বাড়লে কত হবে, এখানে 14% ভ্যালু হবে 42 টাকা, তাহলে তার আয় বাড়বে 42 টাকা, দিয়ে আয়টা হবে 342 টাকা। ওকে, এবং তার ব্যয় 20% বৃদ্ধি পায়, তার ব্যয় 20% বাড়া মানে 20% মানে কত 40 টাকা বাড়বে, তার মানে 240 টাকা হবে। তাহলে বলো তার সেভিংস কত হবে, 342 থেকে 240 বাদ দিলে বলো তার সেভিংস হচ্ছিল 102 টাকা। ওকে, তার সেভিংস হচ্ছে 102 টাকা। বলছে তার সঞ্চয়ে শতকরা বৃদ্ধি কত, তার মানে আগে সঞ্চয় করতে 100 টাকা আর বর্তমানে সঞ্চয় করছে 102 টাকা, তার মানে এখানে 2 টাকার বৃদ্ধি হয়েছে, বুঝলো। তার মানে 2 টাকার বৃদ্ধি হয়েছে কার উপর, 100 টাকার উপরে, তাই না। এটা মাল্টিপ্লাই 100%, তার মানে 2%। তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের সঠিক উত্তর। তার মানে তার সঞ্চয়ের শতকরা 2% বৃদ্ধি হবে। চলো নেক্সট কোয়েশ্চেন যে রূপার সঞ্চয় তার ব্যয়ের 60%, যদি তার সঞ্চয় 25% বৃদ্ধি পায়, ব্যয় 10.5% বৃদ্ধি পায়, তাহলে তার আয়ের শতকরা বৃদ্ধি কত। তো আমরা কি জানি, আমরা জানি ইনকাম ইকুয়াল টু সেভিংস প্লাস এক্সপেন্ডিচার। ওকে, রূপার সঞ্চয় তার ব্যয়ের 60%, ধরলাম সে এক্সপেন্ডিচার মানে ব্যয়, সে ব্যয় করে 100 টাকা, তাহলে সঞ্চয় করে কত 116 টাকা, তাহলে তার আয় কত হচ্ছে, আয় হবে 216 টাকা। ওকে, ও সরি, রূপার সঞ্চয় তার ব্যয়ের 60% বলেছে এখানে, তার মানে এটা এবে দেখো এটা তোমার এরকম হবে যে তার ব্যয় যদি 100 টাকা হয় তো 100-র 16% কত 16 টাকা, তার মানে তার সঞ্চয় তার আয় হবে 116 টাকা। বিষয়টা আশা করি ক্লিয়ার হলো। যদি তার সঞ্চয় 25% বৃদ্ধি পায়, সঞ্চয় মানে সেভিংস, তাই না,
সেভিংস ধরো 25% বৃদ্ধি হলো। এবার 4-এর 25% ভ্যালু কত? 4 টাকা, তার মানে তার সেভিংস হলো 20 টাকা। এবং তার ব্যয় 10.5% বৃদ্ধি পায়। ব্যয় মানে এক্সপেন্ডিচার, এটা কত বৃদ্ধি পাচ্ছে? 10.5% এটা বৃদ্ধি পাচ্ছে। তো 100-র 10.5% ভ্যালু হবে কত? 10 টাকা, এটাই হবে যে 10.5 টাকাই হবে ক্যালকুলেশন করলে। তাহলে আমরা পাবো হচ্ছে 110.5 টাকা। তাহলে তার ইনকাম কত হবে? তার ইনকাম হবে এ দুটো যোগ করলে 130.5। ওকে, তার মানে তার ইনকাম বৃদ্ধি পাচ্ছে কত? ইনকাম বৃদ্ধি হচ্ছে তোমার হচ্ছে 14.5। ওকে, তাহলে তার আয়ের শতকরা বৃদ্ধি কত? তাহলে আয় বৃদ্ধি পাচ্ছে কত? 14.5। এত টাকা বৃদ্ধি পাচ্ছে 116 টাকার উপরে, এটা 100%। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবো। এটা যদি দশমিক তুলে দিই তাহলে 10 আসবে, 0 0 কেটে গেল। এটা 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 58, 5 দিয়ে এটা গুণ করবো। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো 145-এর সঙ্গে 5 গুণ বাই হচ্ছে 58, ঠিক আছে? তো এটা আমাদের অপশন নম্বর এ হবে সঠিক উত্তর। তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, ঠিক আছে? এটা 12.5% হবে। চলো নেক্সট কোশ্চেন। যে একজন ব্যক্তির মাসিক খরচ তার মাসিক সঞ্চয়ের চেয়ে 40% বেশি, যদি তার মাসিক আয় 40% বৃদ্ধি পায় এবং মাসিক খরচ 60% বৃদ্ধি পায়, তাহলে তার মাসে এত টাকা বেশি সঞ্চয় হয়। তার প্রাথমিক মাসিক খরচ কত? আমরা একটা সূত্র জানি যে ইনকাম ইকুয়াল টু জানি সেভিংস প্লাস এক্সপেন্ডিচার। ওকে, যে একজন ব্যক্তির মাসিক খরচ তার মাসিক আয়ের চেয়ে 40% বেশি, তার মানে মাসিক খরচ কত? এটা তার মাসিক আয়ের থেকে, ধরলাম তার মাসিক আয় তার মাসিক সঞ্চয়ের থেকে এত বেশি। ধরলাম তার মাসিক সঞ্চয় হচ্ছে 100 টাকা, তাই না? ইনকাম হচ্ছে 100 টাকা। কোয়েশ্চেনটা ভুল হচ্ছে, এটা দেখো যে একজন ব্যক্তির মাসিক খরচ তার মাসিক সঞ্চয়ের চেয়ে 40% বেশি। ধরলাম মাসিক সঞ্চয় 100 টাকা, তাহলে মাসিক খরচ হবে 140 টাকা। তার মানে তার ইনকাম কত? ইনকাম 240, ঠিক আছে? এটা 40% বেশি বলেছে, 40% বেশি। যদি তার মাসিক আয় 40% বৃদ্ধি, আয় মাসিক আয় মানে ইনকাম, ইনকাম যদি 40% বাড়ে, তাই না? তাহলে এর 40% বাড়া মানে কি? এর ভ্যালুটা 96 টাকা বাড়বে। তার মানে এই দুটো যোগ করলে 336 টাকা হবে। ওকে, এবং তার মাসিক খরচ 60% বৃদ্ধি পায়। মাসিক খরচ এইটা যদি 60% বৃদ্ধি পায়, তার মানে এর 60% ভ্যালু হবে 84 টাকা। ওকে, তার মানে তার মাসিক খরচ হবে 224 টাকা। তার মানে তার সেভিংস কত হবে? সেভিংস যদি ক্যালকুলেশন করে তাহলে সেভিংস আসবে 112 টাকা। তার মানে সেভিংস বৃদ্ধি হবে কত? সেভিংস বৃদ্ধি হবে জাস্ট 12 টাকা বৃদ্ধি হবে। কী বলেছে? তার তাহলে কী বলে, তাহলে সে মাসে এত টাকা বেশি সঞ্চয় করে, তার প্রাথমিক মাসিক খরচ কত? তার মানে সে কত টাকা সঞ্চয় করছে? 12 টাকা সঞ্চয় করছে, কিন্তু বইয়ে বলা আছে এখানে 2070 টাকা বেশি সঞ্চয় করছে। তার মানে এই যে 12 টাকা বেশি খরচ করছে না, এটা ইউনিট। তাহলে এই ইউনিটের মান দেওয়া আছে 2070 টাকা, বুঝতে পারলাম? তাহলে 1 ইউনিটের মান কত হবে বলো? 1 ইউনিটের মান হবে 2070/12। আমাদের কত ইউনিট দরকার? তার মাসিক খরচ কত? তার মাসিক খরচ কত? মাসিক খরচ হচ্ছে 140। তাহলে এটাকে আমরা 140 দিয়ে মাল্টিপ্লাই করবো, বুঝতে পারলো? মানে এটা যদি করি আমি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এটা যদি আমরা কাটাকুটি করে ক্যালকুলেশন করে, যদি ডিজিটাল সাম দিয়ে করি তাহলে খুব তাড়াতাড়ি হবে, না হলে এমনি এটা গুণ করে ক্যালকুলেশন করতে হবে। দেখো এমনি যদি ক্যালকুলেশন করে এটা, যে 2 দিয়ে কাটলাম 6, 2 দিয়ে কাটলাম 70, আবার 2 দিয়ে 3,
2 দিয়ে 35 আর 3 দিয়ে কাটলাম, এটা 318, 2 27, 3 9 27 এরকম। তার মানে 690 সাথে 35, 690 সাথে যদি 35 গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছিল 24150। ওকে, তোমরা এটা ক্যালকুলেশন করে দেখে নেব এটা। তো এটা আমাদের অ্যান্সার হবে 24150। মানে এত বড় ক্যালকুলেশন আমরা যদি ডিজিটাল সাম দিয়ে করি না তাহলে খুব সহজে হয়ে যাবে। হ্যাঁ, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। দেখো এই কোশ্চেনটা আমাদের এসএসসি জিডিতে এসছে এবং ভালো কোশ্চেন। দেখো কি বলছে যে সুধা কা ও কি বলছে, সুধা কা এরকম হিন্দিতে হয়ে গেছে এটা, যে সুধা তার সঞ্চয়ের চেয়ে 175%, সুধা কা ব্যয়, ঠিক আছে, সুধা কা ব্যয় তার সঞ্চয়ের চেয়ে 175% বেশি। যদি তার ব্যয় 12% কমে যায় এবং সঞ্চয় 40.5% বাড়ে তাহলে তার আয় শতকরা কত হবে। দেখো কোশ্চেনগুলোর টাইপ সব একই রকম, শুধু আমাদের করতে হবে। আমরা কি জানি, আমরা জানি ইনকাম ইকুয়াল টু সেভিংস প্লাস এক্সপেন্ডিচার। ওকে, এটা আমাদের এসএসসি জিডি 2025 সালে কোয়েশ্চেন। দেখো দেখ, সুধাকা ব্যয় তার সঞ্চয়ের চেয়ে 175% বেশি। তার সঞ্চয় ধরলাম 100, তাহলে ব্যয় কত হবে, ব্যয় 175% বেশি মানে ব্যয় হবে 275। ওকে, তার মানে সুধা যে টোটাল সঞ্চয় সেটা দাঁড়াবে 375। যদি তার ব্যয় 12% কমে যায়, তার মানে এই যে এক্সপেন্ডিচার, বোঝা গেল, এক্সপেন্ডিচার 12% কমে যাচ্ছে। তো 12% কমে যাওয়া মানে কি, নিশ্চয়ই 88% থাকছে তার এক্সপেন্ডিচার। তো 275 এর 88% কত হবে, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছিল 242। ঠিক আছে, এটা সিম্পল গুণ, 275 গুণ 88/100, এটা ক্যালকুলেশন করলে 242 আসবে। দেখো তারপরে যে যদি তার ব্যয় 12% কমে যায় এবং সঞ্চয় 40.5% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় কত হচ্ছে, সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে 40.5%। তার মানে সঞ্চয় যদি 40.5% বাড়ে তাহলে নর্মাল এটা যে 140.5 হবে তার সঞ্চয়। তার মানে তার যে ইনকাম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যোগ করলে 382.5। তার মানে তার ইনকাম হচ্ছে 382.5। তার মানে ইনকাম বাড়ছে কত, ইনকাম বাড়ছে যে 7.5 টাকা। ওকে, বলছে তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি হবে। তার মানে এটা 7.5 বাড়ছে 375-এর উপরে মাল্টিপ্লাই 100%। দশমিক তুলে দিলাম, নিচে 10 আসবে, 0 0 কেটে গেল, এটা কাটাকাটি হলো 5, তার মানে 5 দোকানে 10, তার মানে 2% হবে সঠিক উত্তর। কারণ অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেন। দেখো এটা এসএসসি জিডি তোমার হচ্ছে শিফট অনেক কোশ্চেন 2025 সালে। ওকে, কি বলছে দেখো, আয় ও ব্যয়ের অনুপাত 6:5, আয় 40% বৃদ্ধি পায় এবং ব্যয় 20% কমে যায়। যদি প্রাথমিক ব্যয় এত টাকা হয় তাহলে চূড়ান্ত সঞ্চয় কত হবে সেটা নির্ণয় করো। দেখো একই টাইপের অঙ্ক, যে একরকমভাবে করবো। যে কী লিখবো, যে ইনকাম ইকুয়াল টু সেভিংস প্লাস এক্সপেন্ডিচার। ওকে, এখানে দেওয়া আছে ইনকাম এবং সেভিংসের অনুপাত হচ্ছে 6:5। ধরলাম ইনকাম হচ্ছিল 6x, না, আর এক্সপেন্ডিচার হচ্ছে 5x, মানে সরি এক্স না, এটা 600 ধরবো, এটা 500 ধরলাম, তাহলে সেভিংস কত হবে, সেভিংস হবে 100। এবার বলছে যদি ইনকাম 40% বৃদ্ধি পায়, 40% বৃদ্ধি পাওয়া মানে কত হবে, যদি ইনকাম 40% বেড়ে যায় তাহলে কত হবে বলো।
যদি ইনকাম এই যে 640% মানে বেড়ে যাবে, মানে এটা তোমার বাড়বে হচ্ছিল 240 টাকা বাড়বে, তার মানে এটা দাঁড়াবে 840 টাকা। ওকে, অ্যান্ড এক্সপেন্ডিচার ডিক্রিজ বাই 20%, এবং কী বলছে ব্যয় 20% কমে যায়। এই যে ব্যয়টা 20% কমে যাচ্ছে, তাহলে 20% মানে 100 টাকা কমে যাবে, তাই তো? এটা কত কমবে? 100 টাকা কমবে, তার মানে 400 টাকা ব্যয়, তার মানে এটার পরিমাণ দাঁড়াবে 440 টাকা। তাহলে এই যে সেভিংসের যে পরিবর্তন সেটা হচ্ছিল কত? 340 টাকা পরিবর্তন হচ্ছে। বলছে যদি প্রাথমিক ব্যয় এত টাকা হয় চূড়ান্ত সঞ্চয় নির্ণয় করো। তো প্রাথমিক ব্যয় কত? 500 ইউনিট, তাহলে তোমার এটা প্রাথমিক ব্যয় দেওয়া আছে এইটাতে না, এইটা হচ্ছিল 500 ইউনিটের ভ্যালু। আমাদের চূড়ান্ত সঞ্চয় মানে ফাইনাল সেভিংস কত? ফাইনাল সেভিংস হচ্ছে 440, এটা আমাদের ফাইনাল মানে সেভ করছে। তো এই ভ্যালুটা কত হবে বের করলে অ্যান্সার হয়ে যাবে 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম, 5 9 45 900, তার মানে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে এইটা 4 9 36, 4 9 36 36 6 3, তার মানে এটা 396000, এটা ক্যালকুলেশন করলে 396000, এটা আমাদের অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন। দেখো আমাদের এই কোশ্চেনটি, এটা এসএসসি জিডি 2025 সালের সেকেন্ড শিফটের কোশ্চেন। হ্যাঁ, যে রমনের আয় 75,400 টাকা, সে তার আয়ের 23% সঞ্চয় করে। যদি তার আয় 27% বৃদ্ধি পায় এবং ব্যয় 50% বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় কত হবে? দেখো আমরা কি জানি, আমরা জানি ইনকাম ইকুয়াল টু সেভিংস প্লাস এক্সপেন্ডিচার। সে তার আয়ের 23% সঞ্চয় করে, ধরলাম তার আয় 100 টাকা, তাহলে সে সঞ্চয় করছে 23, তাহলে সে ব্যয় করছে 77 টাকা। যদি তার আয় 27% বৃদ্ধি পায়, তার আয়টা কত? 27% বৃদ্ধি পাচ্ছে, তার মানে তার আয় হচ্ছে 127 টাকা, এবং তার ব্যয় 50% বৃদ্ধি পায়, তার মানে এই যে এক্সপেন্ডিচার এটা তোমার 50% বেড়ে যাচ্ছে। 50% মানে কত টাকা বাড়ছে? এটা 38.5 টাকা বাড়ছে, তার মানে এটা ক্যালকুলেশন করলে 115.5 আসছে। ওকে, তার মানে তার সেভিংস কত হবে? এটা থেকে এটা বাদ দেবো, তাহলে তার সেভিংস হবে 11.5 টাকা। বোঝা গেল? তার মানে আগের সেভিংস হচ্ছে 23 টাকা, বর্তমানে সেভিংস হচ্ছে 11.5, তার মানে কম হচ্ছে 11.5 টাকা। বোঝা গেল? দেখো কি বলছে, রমনের আয় 75,400 টাকা, তার মানে রমনের আয় কত? 75,400। আমরা আয় কত ধরেছি? আয় ধরেছি 100 টাকা, তার মানে 75,400 হচ্ছে 100-র ভ্যালু। ওকে, তার সঞ্চয় কত হবে? তার বর্তমানে সঞ্চয় হচ্ছে 11.5, তাহলে তার সঞ্চয় হবে এটা মাল্টিপ্লাই 11.5। যদি ক্যালকুলেশন করি নিচে 10 আসবে, তার মানে এখানে কত থাকছে? দুটো শূন্য কেটে যাবে, তার মানে 754-র সঙ্গে 115 গুণ, তাই তো? এটা যদি কাটাকুটি করি 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 1 15, 3 5 15, 2 দিয়ে কাটলাম এটাকে, তোমার 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 1 14, তার মানে 377-এর সঙ্গে 23 গুণ, তার মানে 377 গুণ 23। দেখো 3 7 21, তার মানে ইউনিট ডিজিটে কত হবে? 1 হবে। অ্যান্সারে দেখো ইউনিট ডিজিট একটা অপশনে আছে, তাহলে এটা আমাদের হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, যে সুধার ব্যয় তার সঞ্চয়ের চেয়ে 125% বেশি। আমরা কি জানি? আমরা জানি ইনকাম ইকুয়াল টু সেভিংস প্লাস এক্সপেন্ডিচার। যে সুধার ব্যয় তার সঞ্চয়ের চেয়ে 125% বেশি, ধরলাম সুধার সঞ্চয় 100 টাকা, তাহলে তার ব্যয় হবে 225 টাকা, তাহলে তার ইনকাম কত হচ্ছে? ইনকাম হচ্ছিল 325 টাকা। ওকে, যদি তার ব্যয় 14% কমে যায়, তার মানে এক্সপেন্ডিচার কী হচ্ছে? 14% কমে যাচ্ছে,
14% কমে যাওয়া মানে এক্সপেন্ডিচার থাকছে 86%। তার মানে 225 এর 86% ভ্যালু কত হবে? যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 193.50। ওকে, তার মানে আসছে 193.50। আর এবং সঞ্চয় 38% বৃদ্ধি পায়, তার মানে সঞ্চয় 100 ছিল, 100 থেকে 38% বেড়ে যাওয়া মানে তার আয় হচ্ছে 138 টাকা। তবে তার ইনকাম কত হবে? এ দুটো যোগ করলে 8 আর 3 11, তার মানে 3, তার মানে 331.50 টাকা আসছে। ঠিক আছে, তার মানে তার ইনকাম আগে ছিল 325 টাকা, বর্তমানে 331 টাকা 50 পয়সা হয়েছে। তার মানে তার ইনকাম বেড়েছে 6 টাকা 50 পয়সা। ওকে, তাহলে তার ইনকাম কত বেড়েছে? তার মানে 6 টাকা 50 পয়সা ইনকাম বেড়েছে কার উপর? 325 টাকার উপরে। তাহলে তার ইনকামের পরিবর্তন গুণ 100%। দশমিক তুললাম, নিচে 100 আসলো, 100 কেটে গেল। এটা তোমার 5 দিয়ে কাটলে 65 দিয়ে ডাইরেক্ট যদি কাটে 65 দিয়ে কাটলে 10, এটা 65 দিয়ে কাটলে 5, 5 দোকানে 10, তার মানে 2%। তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার সি, সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। এই কোশ্চেনটা আমাদের আরআরবি এনটিপিসি সিবিটি 1 2019 সালের কোশ্চেন, শিফট 1-এর কোশ্চেন। দেখো যে মরিস তার আয়ের 25% খাবারের জন্য খরচ করছে, তিনি 1000 টাকা বেতন বৃদ্ধি পেয়েছেন, কিন্তু তিনি খাবারের জিনিসপত্রের উপর তার খরচ বাড়েনি, ফলে তার খাবারের খরচ কমে 25% হয়েছে। তার প্রাথমিক আয় কত ছিল? ধরলাম তার প্রাথমিক আয় ছিল এক্স। ঠিক আছে, এটা তার হচ্ছে প্রাইমারি ইনকাম, এটা তার প্রাথমিক আয়। সে তার আয়ের 25% খাবারের জন্য ব্যয় করে, তাহলে খাবারের জন্য সে কত ব্যয় করছে? তার মানে এক্স এর 25%, তার মানে সে ব্যয় করছে x/4। এটা সে কী করছে? এক্সপেন্ডিচার করছে, এটা সে খরচ করছে x/4 টাকা। তার বেতন কি হচ্ছে? 1000 টাকায় বৃদ্ধি পেয়েছে, তাহলে তার বর্তমান বেতন কত? যে x + 1000, তার হচ্ছে বর্তমান ইনকাম। ঠিক আছে, তার বর্তমানে বৃদ্ধি পেয়েছে, কিন্তু তিনি খাবারের উপর তার খরচটা কমানো, মানে খাবারের উপর যে খরচ ছিল x/4 সেটাই বর্তমানে আছে। এর ফলে তার কি হয়েছে? তার খাবারের খরচ কমে 25% হয়েছে, মানে তার যে বর্তমান যে ইনকাম, তাই না, তার যে 20% এই মানটা হবে বর্তমান যে খাবারের খরচ তার সাথে সমান, সেটা এখানে বলা আছে। হ্যাঁ, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো x + 1000, 20% মানে হচ্ছে 1/5 সমান হচ্ছে x/4। আমরা যদি কোনো গুণ করি তাহলে পাবো 4-এর সাথে এটা গুণ করে দেবো, তার মানে 4x + 4000 সমান পাবো 5x। তার মানে আমরা পাচ্ছি x সমান 4000। তার মানে তার প্রাথমিক আয় ছিল 4000 টাকা। যদি বলতো তার বর্তমান আয় কত, যে তার ফাইনাল ইনকাম কত, তার ফাইনাল ইনকাম হতো যে আগে ছিল 4000 টাকা, পরে 1000 টাকা বেড়েছিল, তাহলে হতো 5000 টাকা। ঠিক আছে।